ফাইনালি আজকে সকালে ঘুরে এলাম বুমলা পাস, যেটা দেখার স্বপ্ন আমার অনেক দিন ছিল। ফাইনালি সেটা পূরণ হলো। তো আমরা যথারীতি তাওয়াং হোটেলে ফিরে ফ্রেশ হয়ে লাগেজ গুটিয়ে পুরো রেডি। এখন বাজে ঘড়িতে সকাল 10টা 15। এবার আমরা বেরিয়ে যাব বমডিলার উদ্দেশ্যে। হ্যাঁ, তবে আরেকটা কথা বলে রাখি, যেতে যেতে 2-3টে সাইট সিন আছে, সেটা কভার করে সেলা পাসের ওপর দিয়ে আমরা যাব আবার বমডিলা। তাওয়াংকে ছেড়ে যেতে তো ইচ্ছা করছে না। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, এত সুন্দর চারিদিকটা না, যে কী বলবো। বাট নতুন জার্নি শুরু করতে গেলে পুরনোকে তো পিছনেই ফেলতে হবে। তো এই বলে আমরা আমাদের জার্নি আবার এগিয়ে চলছি টুয়ার্ডস আমাদের বমডিলার উদ্দেশ্যে। পথে যা যা সাইট সিন দেখবো তাই তোমাদের সাথে শেয়ার হবে। আর হ্যাঁ, এটাই হলো আমাদের তাওয়াংয়ের হোটেল। খুব সুন্দর হোটেলটা ছিল, যেমন ব্যবহার ছিল তেমনি সুন্দর খাওয়া দাওয়া। আর এই হোটেলের লোকেশনটাও দুর্দান্ত জায়গায় ছিল। তো তাওয়াং যদি পরে আসি, এখানেই থাক। তো আমরা এখন চলে এসেছি উর্গেলিং গুম্ফা। এটা হচ্ছে আমাদের আজকের ফার্স্ট সাইট সিন। এটা হচ্ছে 6 দালাই লামার জন্মস্থান। এত সুন্দর চারিদিকের পরিবেশ না, যে কি বলবো। এখানে এসেছি না সকালবেলাতে, মনটা পুরো শান্তও হয়ে গেছে, খুব ভালো লাগছে। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য চারিদিকে, আর তার মাঝখানে তার এই জন্মস্থান না, সত্যি মনটাকে ছুঁয়ে গেল। অনেকটা বড় জায়গা নিয়ে এই গুম্ফাটা অবস্থিত। এখন স্থানীয় লোকজনরাই এটার পরিচর্যা করে। তো এমনই একজনের মুখে একটা কাহিনী শুনলাম যে এই গুম্ফাটা আজ থেকে প্রায় 600 বছর আগে তৈরি, এবং যখন ষষ্ঠ দালাই লামা এখান থেকে তিব্বতের জন্য চলে যান, তখন তিনি তার লাঠিটা এই গুম্ফার মেন গেটের সামনে পুঁতে দিয়ে যান, এবং পরবর্তীকালে ওখানেই একটা গাছ জন্মগ্রহণ করে, এবং সেই গাছ এখনও মেন গেটের সামনে আছে, এবং ধীরে ধীরে সেটা যেন আরও বড় হচ্ছে। জানি না এই কথাটার মধ্যে কতটা সত্যি আছে বা কতটা মিথ্যে। যেটা শুনলাম, যেটা জানলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আমরা এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর বেরিয়ে গেলাম সেলা পাসের দিকে। তার আগে আমরা দেখব যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল, যেটা আমরা তাওয়াংয়ে আসার সময় দেখিনি। সেটাই এবার আমরা দেখব। যেহেতু বমডিলা থেকে আসো বা দিরাং থেকে আসো, রাস্তা একটাই, সেটা হচ্ছে সেলা পাস। ওটা দিয়েই তোমাদেরকে তাওয়াংয়ে আসতে হবে, এবং তাওয়াং থেকে ফিরতেও হবে তোমাদের সেলা পাস ধরে। তো সেই জন্যই আমরা যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালটাকে যাওয়ার সময় রেখেছিলাম। তো চলো এবার সেখানেই যাওয়া যাক। তো যাবার আগে শেষবারের মতো তাওয়াংয়ের যে প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ পাহাড়, নীল আকাশ, পাহাড়ি রাস্তা তোমাদের সামনে তুলে ধরলাম। যতই দেখি না কেন বা যতই তোমাদের সাথে শেয়ার করি না কেন, মনটা না মানে না, মনে হয় আরও দেখি আরও দেখি। সত্যি কথা বলতে আমি অরুণাচলের প্রেমে পড়ে গেছি। আমি আবার এই অরুণাচলে আসবো। এত যে সবুজের সমারোহ না, যে কি বলবো, আমার চোখ মন প্রাণ সব জুড়িয়ে গেছে। এবারে এসে সত্যি আমার এই ট্রিপটা সারা জীবন আমার মনে রাখবে। চারিদিকে সবুজ সমারোহে না তাওয়াং বা অরুণাচলকে আলাদা করে তোলে। এবার আমরা ফাইনালি পৌঁছে গেলাম যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালে। রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াতের স্মৃতির উদ্দেশ্যে এই যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালটা প্রতিষ্ঠা করা হয়। 19 আগস্ট 1941 সালে উত্তরাখণ্ডের একটি গ্রামে জন্মগ্রহণ করেন যশবন্ত সিং রাওয়াত, এবং 17 নভেম্বর 1962 সালে মাত্র 21 বছর বয়সে তিনি শহীদ হন। তার ইউনিটের নাম ছিল 4th গারওয়াল রাইফেলস। তারই উদ্দেশ্যে এই যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল। যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল তাওয়াং শহর থেকে 25 কিলোমিটার দূরে অবস্থিত, এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফিট উচ্চতায় অবস্থিত। শীতকালে এখানে কিন্তু পুরো মোটা বরফের চাদরে
ঢেকে যায় এবং বছরের অন্যান্য সময় এখানে আবহাওয়া ভালোই থাকে। যারা অরুণাচল ঘুরতে আসে বা তাওয়াংয়ে আসে তারা কিন্তু এই জসবন্তকার ওয়ার মেমোরিয়ালটাকে অবশ্যই ঘুরে দেখে। এবার তোমাদের জসবন্ত সিং রাওয়াত নিয়ে কিছু কথা বলি। 1962 সালে তার ইউনিট এই সেলাপাসের এই জায়গার তত্ত্বাবধানে ছিলেন। তখন চীন সৈনিকরা আচমকাই ভারতের ওপর আক্রমণ করে এবং তার ইউনিট কিন্তু মোটেও এর জন্য প্রস্তুত ছিলেন না। তাদেরকে আদেশ করা হয়েছিল তারা যেন এই পোস্টটি ছেড়ে চলে যান, কিন্তু জসবন্ত সিং রাওয়াত কিন্তু এটার জন্য মোটেই প্রস্তুত ছিলেন না। সবাই শহীদ হওয়ার পরেও তিনি একাই কিন্তু 3 দিন ধরে চীনা সৈনিকদের সাথে যুদ্ধ করে গেছেন। এই যে বাংকারগুলো দেখছো এর মধ্যে থেকে তিনি 3 দিন ধরে টানা চীনা সৈনিকদের বিরুদ্ধে যুদ্ধ করে গেছেন। তিনি বিভিন্ন জায়গা থেকে হাতিয়ার দিয়ে তাদের সাথে যুদ্ধ করে গেছেন এবং শোনা যায় তার হাতে 150 চীনা সৈনিক মৃত্যুবরণ করেছিল। এই হচ্ছে সেই বাংকার যেটা 1962 সালে যুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল, যেখানে জসবন্ত সিং রাওয়াত এবং তার ইউনিটের সমস্ত যোদ্ধারা যুদ্ধ করেছিলেন। যখন এটার মধ্যে দিয়ে হাঁটছিলাম না, মানে সেই চিৎকার, সেই আর্তনাদ, সেই বন্দুকের আওয়াজ সব কিছু মিলে যেন একটা শিহরণ জাগানোর পরিবেশ হয়েছিল। আমি বেশিটা দূর যেতে পারিনি, আমি ফিরে এসেছিলাম কারণ আমার গায়ে কাঁটা দিয়ে উঠছিল। এখনও আমাদের ইন্ডিয়ান আর্মি এই বাংকারগুলোর পরিচর্যা করেন, যার জন্য আমরা এখনও গেলে এই বাংকারগুলো দেখতে পাই এবং এর ইতিহাস সম্পর্কে জানতে পারি। তোমরা আসলে জায়গাটায় ঘুরে যেও, আমাদের ভারতীয় বীর যোদ্ধার কাহিনী এখানে লুকিয়ে আছে। তিন দিন ধরে যুদ্ধের পর অবশেষে চীনা সৈনিকরা বুঝতে পারে যে একাই একজন ভারতীয় সৈনিক তাদের সাথে যুদ্ধ করে চলেছে। অবশেষে তারা তাকে ঘিরে ফেলে এবং আমাদের ভারতীয় বীর সৈনিক শহীদ হয়। তারই স্মৃতির উদ্দেশ্যে এখানে এই মেমোরিয়ালটা গঠন করা হয়। তার ব্যবহৃত জুতো, টাওয়াল, বিছনাপত্র, জামা কাপড় প্রত্যেক দিন এখানে পরিপাটি করে সুন্দর করে সাজানো হয়। এখানকার সৈনিকরা আজও বিশ্বাস করেন যে জসবন্ত সিং রাওয়াত এখানেই থাকেন। প্রত্যেক দিন তার জুতো পালিশ করা হয় এবং এখানকার অনেক সৈন্যরাই বলেছেন যে জুতোর মধ্যে মাটি দেখতে পাওয়া যায়, মনে হয় হয়তো রাত্রিবেলা তিনি এই জুতো পরে হাঁটাহাঁটি করছিলেন। ভারতীয় সৈনিকরা আজও এখান দিয়ে যাতায়াত করলে এখানে অবশ্যই প্রণাম করে যান। তাদের বিশ্বাস আজও জসবন্ত সিং রাওয়াত এখানে আছেন। জসবন্ত সিং রাওয়াতকে মহাবীর চক্র সম্মানে ভূষিত করা হয়। এই গাছের তলাতে বসে তিনি তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, তাই গাছটিকে আজও যত্ন সহকারে এখানে রাখা হয়। এই ওয়ার মেমোরিয়ালে তোমরা 1962 সালে ব্যবহৃত যুদ্ধের যাবতীয় সরঞ্জাম, হাতিয়ার সব কিছুই এখানে তোমরা দেখতে পারবে। তোমরা যখন এই ওয়ার মেমোরিয়াল ভিজিট করতে আসবে তখন প্রথমেই তোমাদের পড়বে জসবন্ত সিং রাওয়াতের ব্যবহৃত জিনিসপত্র যেখানে রাখা হয়েছে। তারপর ওখান থেকে বেরিয়ে বাঁ দিক দিয়ে একটু ওপরে উঠলেই তোমরা এই জায়গাটিতে আসতে পারবে, যেখানে সেই টাইমে ব্যবহৃত আর্মি অফিসারদের পোশাক থেকে আরম্ভ করে জলের বোতল থেকে আরম্ভ করে টেলিফোন, কি হাতিয়ার হতো সব কিছু এখানে আছে। অনেকেই এই জায়গাটা মিস করে যায়, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর অবশ্যই বাংকারটাও দেখে যেও। আর হ্যাঁ, যদি তোমাদের এখানে খিদে পায় তো পাশে আর্মি পরিচালিত ক্যান্টিনও আছে, তো সেখান থেকেও তোমরা খাওয়া দাওয়া করতে পারো। এটা দেখে আমরা বেরিয়ে চললাম বমডিলার উদ্দেশ্যে। আর রাস্তায় এরকমই ফগি ওয়েদার ছিল, জিরো ভিজিবিলিটি ছিল, বাট তা সত্ত্বেও আমাদের ড্রাইভার দা এত সুন্দরভাবে আমাদেরকে বমডিলা পৌঁছালো, কিছু বলার কথা নয়। তো বমডিলার গল্প নিয়ে খুব ফিরবো তাড়াতাড়ি একটা নতুন পর্ব নিয়ে। আজকের গল্পটা এত অবধি রইল। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে যেও, আর নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন টেক কেয়ার, টাটা।